ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ভূগোলের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাবজেক্ট ওয়াইজ আমাদের সেট চলছে। এখানে সাবজেক্ট ওয়াইজ একটা প্লেলিস্টই করা আছে, ওখানে দেখবে। আগের একটা ভিডিওতে আমি এনশিয়েন্ট হিস্ট্রি মানে হচ্ছে তোমার প্রাচীন ভারতের ইতিহাসের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করেছি। ওখানে শুধু এমসিকিউ আর কোয়েশ্চেন আর আনসার নয়, এখানে প্রপার অ্যানালাইজ থাকে, কিন্তু ওই কোয়েশ্চেনটার পেছনে যা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আমি ডিটেলসে আলোচনা করি। তো এটা দেখলে তোমাদের ভীষণ ভালো একটা রিভিশন হবে, খুবই ভালো রিভিশন হবে। যেই প্রশ্ন তোমরা জানো পড়েছো সেটা রিভিশন হবে, আর যেটা না জানো সেটা লিখে নিতে হবে। সেই ইনফরমেশন আমি প্রচুর দিই। তো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট দেখলেই বুঝতে পারবা। আর এই যে ভিডিওটা আজকে জিওগ্রাফির যে সেটটা আলোচনা করব, এখানে ভীষণ পরিমাণে ম্যাপ, জিওগ্রাফি মানেই ম্যাপ, ম্যাপের সাহায্যে আমি কোয়েশ্চেন এখানে আলোচনা করব উইথ কনসেপ্ট। তো শুধুমাত্র এমসিকিউ উত্তর, প্রশ্ন প্রশ্ন উত্তর নয়, ঠিক আছে? তো সাবজেক্ট ওয়াইজ এই সিরিজটা তোমাদের হেল্প করবে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য। সে তুমি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, পুলিশের যে কোনো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের মিসলেনিয়াস হোক, স্টেট গভর্নমেন্টের পিএসসির আর ক্লার্কশিপ হোক, যাই হোক না কেন, যে কোনো এক্সামের জন্য তোমাদের এটা হেল্প করবে। তো তাহলে শুরু করব। দেখো, প্রথম থেকে একদম কিন্তু খুব ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার নাম রঞ্জিত বর্মন। চলো তাহলে ক্লাস শুরু করি। ওকে, এটা জিওগ্রাফির সেট নাম্বার 1। আর আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু এখানে ভিডিও কিন্তু ভালো লাগবেই লাগবে, কিন্তু থাকতে হবে আমার সাথে। দেখো, প্রথম প্রশ্ন বলছে কি, কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমানা তৈরি করে? কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমানা তৈরি করে? উত্তরটা হয়ে যাবে কালী নদী। কালী নদী হচ্ছে ভারত ও নেপালের মধ্যে সীমানা তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, কালী নদী নেপাল কি বলে তিব্বত থেকে প্রবাহিত হয়ে নেপাল এবং হচ্ছে ভারত বর্ডার হয়ে আসে। তিস্তা নদী সম্পর্কে যদি বলতে লাগে একটি ইনফরমেশন, এটি হচ্ছে সিকিমে উৎপন্ন হয়, আর এটা লাচুং এবং লাচেন এই দুটো ছোট ছোট নদীর মিলিত প্রবাহে তৈরি হয়েছে তিস্তা। আর হিমবাহের নাম যদি মাঝে মাঝে জিজ্ঞেস করে, বলে দেবে জেমু হিমবাহ। জেমু হিমবাহ, সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা উৎপন্ন হয়েছে আর মিশেছে গিয়ে হচ্ছে যমুনাতে, বাংলাদেশে গিয়ে, যেটা ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের নাম। এইবার ম্যাপ দেখো, কোথায় কালী নদী? কালী নদী দেখো, এটা হচ্ছে নেপাল। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ভারতের সাথে। তাহলে নেপালের সাথে প্রথম স্টেট হচ্ছে সীমানা করছে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে ইউপি, দেন এটা ইউপি, এটা হচ্ছে বিহার, ওকে, এটা ওয়েস্ট বেঙ্গল, এই যে বেঙ্গল লেখা ছিল, তার উপরে হচ্ছে সিকিম। এই এতগুলো 1 2 3 4 5 পাঁচটা ভারতীয় রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে। নেপালের এইখান থেকে কালী নদী প্রবাহিত হয় উত্তরাখণ্ড, এবং হচ্ছে তোমার এই যে কালী নদী লেখা রয়েছে, কালী নদী এখানে উত্তরাখণ্ড এবং নেপাল বর্ডারের মধ্যে দিয়ে, ঠিক আছে? এইটাই কোশ্চেনটাতে জিজ্ঞেস করেছিল। এবার আরেকটা, যদি কালী নদী না থাকে তাহলে কি নদী থাকবে? তাহলে এইখান থেকে একটা নদী প্রবাহিত হয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর নেপালের বর্ডারের মধ্যে দিয়ে। এই নদীটার নাম হচ্ছে মেচি, মেচি নদী, ঠিক আছে? আর এই পোর্শনে রয়েছে সিঙ্গালীলা, সিঙ্গালীলা শৃঙ্গ পর্বতশ্রেণী। তাহলে মেচি নদী এবং সিঙ্গালীলা এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গ এদিক থেকে রয়েছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ এবং হচ্ছে নেপালের সাথে কি করে, বর্ডার শেয়ার করে। তাহলে দুটো নদী, একটা শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, 2 নম্বর বলছে কিংরি, উইংরি, নীতি, মানা, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা পাস। পাস মানে কি? পাস মানে হচ্ছে লা বলে না, পাস মানে হচ্ছে গিরিপথ, ঠিক আছে? এবার ছবিটাতে ভালো করে দেখতে পারো, ম্যাপটার মধ্যে এটা নেপাল, নেপাল, এইটা হচ্ছে ইউকে মানে হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, এটা হচ্ছে নিচে হচ্ছে ইউপি, ঠিক আছে? আর এটা হচ্ছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তো এই আমাদের উত্তরাখণ্ড পুরোটাই হচ্ছে হিমালয়ের একটা স্টেট। তো হিমালয় স্টেট হওয়ার কারণে এখানে প্রচুর উঁচু উঁচু পর্বত রয়েছে। তো পর্বত শিরার মাঝখান দিয়ে কিছু পাস তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই। এর মধ্যে অনেকগুলো পাসের মধ্যে ইম্পর্টেন্ট যেটা তোমাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে সবার প্রথমে লিপু লেক। লিপু লেক উত্তরাখণ্ডে অবস্থিত, যেটা হচ্ছে নেপাল মানে তিব্বতে চলে যাওয়া যায় লিপু লেকের মাধ্যমে, একদম নেপাল আর উত্তরাখণ্ডের এখানে ট্রাই জাংশন তৈরি হয়েছে। এটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা নেপাল, এবং উত্তর হচ্ছে
তিব্বত, ঠিক আছে। আর এই লিপু লেক খুব ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট তার কারণ লিপু লেকের মাধ্যমে এখানে একটা রাস্তা আছে, এই দিক থেকে হচ্ছে কৈলাস যাওয়ার একটি রাস্তা, ঠিক আছে। কৈলাস যেতে এই লিপু লেকই আমাদের সাহায্য করে। আরেকটি আছে আর একটু নর্থে চলে গেলে, এটা হচ্ছে কি নীতি পাস, ঠিক আছে, এটা নীতি পাস, এইটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত নীতি পাস। তারপর হচ্ছে মানা পাস, এই যে মানা পাস, এটা হচ্ছে মানা পাস। তাহলে এই তিনটে কিন্তু মনে রাখতেই হবে, একটা হচ্ছে মানা, নীতি এবং হচ্ছে লিপু লেক, এই তিনটে মনে রেখে। এছাড়াও আরো রয়েছে, ম্যাপে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো ভিডিও পজ করে। ওকে, নীতি, লিপু অ্যান্ড মানা পাস, উত্তরাখণ্ড। সর্বোচ্চ উপকূলীয় ক্ষয় দেখা যায়, উপকূলের যে ক্ষয় দেখা যায়, ভারতের দীর্ঘ উপকূল রয়েছে, আমি আগে গিয়ে আলোচনা করব ভারতের উপকূল সম্পর্কে ডিটেলস। ওই উপকূল থেকে কোশ্চেন আসলে আর কোনো কিছু পড়তেই হবে না, জাস্ট একটা কোশ্চেনের মধ্যে আমি বলে দেবো, দেখতে থাকো। তো সর্বোচ্চ উপকূলীয় ক্ষয় দেখা যায় কিসের মাধ্যমে? তরঙ্গ, সমুদ্রের তরঙ্গের কারণে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনের কথা বলছিলাম, যেখানে হচ্ছে ভারতের উপকূল সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন আমি দিতে চলেছি, দেখতে থাকো। বলেছে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশকে কি বলে? পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশকে কি বলে? তাহলে বলি, ভারতবর্ষে টোটাল 9টা স্টেট রয়েছে যাদের উপকূল ভাগ দেখা যায়। এগুলো হচ্ছে, দেখো কালেক্ট করা রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এবং গুজরাট মহারাষ্ট্রের মাঝখানে স্যান্ডউইচ হয়ে রয়েছে ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য, সেটা হচ্ছে 4 নম্বর গোয়া। ওকে, দেন হচ্ছে 5 নম্বর কেরালা, এইটা হচ্ছে পশ্চিম দিকে পড়ে, তাই এটা ওয়েস্টার্ন কোস্ট। ওয়েস্টার্ন কোস্ট মানে হচ্ছে আরব সাগর, ঠিক আছে, আরব সাগর। আর এটা হচ্ছে পূর্ব দিকে, তাই হচ্ছে এইটাকে বলা হচ্ছে, এই যে সাগরটা, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। তারপরে 6 নম্বর যে রাজ্যটা, সেটা হচ্ছে তামিলনাড়ু, 7 নম্বর অন্ধ্রপ্রদেশ, 8 নম্বর ওড়িশা এবং 9 নম্বর ওয়েস্ট বেঙ্গল। এই 9টা স্টেটের প্রথম পরীক্ষায় প্রশ্ন আসবে, কটা স্টেটে দেখা যায় উপকূল? 9টা স্টেট। সব থেকে দীর্ঘতম দেখে মনে হবে তোমাদের অন্ধ্রপ্রদেশ, কিন্তু নয়, এইটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট কোস্ট লাইন, মানে হচ্ছে উপকূলীয় ভাগ। তাহলে পরীক্ষায় বহুবার এসছে, আবার আসবে, যে পশ্চিম ভারতবর্ষের কোন রাজ্যের সব থেকে দীর্ঘতম উপকূল দেখা যায়? উত্তর হবে গুজরাট, ঠিক আছে। জানা থাকলে রিভিশন হয়ে গেল, আর যদি না জানা থাকে তোমরা জেনে নাও। গুজরাট হচ্ছে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম উপকূল। ভারতবর্ষের উপকূলের টোটাল কিলোমিটার হচ্ছে 7515 কিমি, উপকূল ভাগের মানে সমুদ্র কোস্ট লাইনে, ঠিক আছে। এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, এইখানে অবস্থিত হচ্ছে লাক্ষাদ্বীপ, আর এখানে অবস্থিত হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। এই টোটালটাকে নিয়ে, এই দুটোকে নিয়ে হচ্ছে 7515 কিলোমিটার আমাদের মোট উপকূলের দৈর্ঘ্য। এইবার উপকূলকে কি বলা হয়? এটা হচ্ছে পশ্চিম উপকূল, এটা হচ্ছে পূর্ব উপকূল, ঠিক আছে। এবার পশ্চিম উপকূল শুরু হয় এই অঞ্চল থেকে, গুজরাটের এখান থেকে শুরু হয় এতটা পর্যন্ত, ঠিক আছে। একে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে, নামে ডাকা হয়। যেমন দেখো কি, এই অঞ্চলে গুজরাটের অবস্থিত হচ্ছে কচ্ছেরন, এই জায়গাটাতে কচ্ছেরন, সেই কারণে এই উপকূলটাকে বলা হয় কচ্ছ উপকূল, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে গুজরাটের কাথিয়াবার উপকূল, তাই এই অঞ্চলটাকে বলা হয় কাথিয়াবার, মানে এই জায়গাটার নাম হচ্ছে কাথিয়াবার। এইটুকুনি পোর্শন হচ্ছে তোমার গুজরাট প্লেন, এই সুরাট অবস্থিত, এই জায়গাটাতে সুরাট পর্যন্ত গুজরাট প্লেন। সুরাট থেকে শুরু হয় পুরো একেবারে এত পর্যন্ত, এটা হচ্ছে কোঙ্কণ উপকূল, ইম্পর্টেন্ট একটি উপকূল। কোঙ্কণ উপকূল নাম শুনলেই মনে রাখবে হচ্ছে কি ওয়েস্টার্ন, মানে হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত আরব। আর এই কোঙ্কণ উপকূলে অবস্থিত হচ্ছে বম্বে পোর্ট, জওহরলাল নেহেরু পোর্ট, গোয়ার মারমাগাঁও পোর্ট, পোর্ট মানে বন্দর, এই বন্দরগুলো কোঙ্কণ উপকূলেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরো যদি সূক্ষ্মভাবে ভাঙতে লাগে, তাহলে এইটা হচ্ছে এই কর্ণাটক উপকূল, এই পোর্শনটা হচ্ছে কর্ণাটক উপকূল, ঠিক আছে, ম্যাঙ্গালোর বন্দর পর্যন্ত মনে থাকবে। তারপরে কর্ণাটক উপকূলের এখান থেকে শুরু হয় এতটা। কেরালার উপকূল, যেটা কেরালার উপকূলটাকে বলা হয় মালাবার উপকূল। তাহলে কেরালার উপকূলটা মালাবার উপকূল, যেটা আরব সাগরের তীরে পশ্চিম দিকে অবস্থিত, মালাবার উপকূল। তাহলে কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল পূর্ব দিকে, পশ্চিম দিকে পড়ে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরপরে তামিলনাড়ু, এই পোর্শনটুকুনি, এটা হচ্ছে তামিলনাড়ু। তো এখান থেকে শুরু হয় হচ্ছে করমণ্ডল উপকূল, ঠিক আছে। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে ইয়ে হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা হচ্ছে হাওড়া থেকে ছাড়ে। তাহলে হাওড়া থেকে এখান থেকে পুরো এইখান থেকে যাত্রা চেন্নাই অব্দি, এতটা আছে, চেন্নাই অব্দি আছে। তাহলে করমণ্ডল উপকূল, ঠিক আছে। তো করমণ্ডল উপকূল মানে হচ্ছে তামিলনাড়ু উপকূল। একটু ক্লিয়ার করি, তাহলে ভালো আরো বুঝতে পারবো। জঘন্য করে দিয়েছি একে ওকে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো করমণ্ডল উপকূল মানে হচ্ছে তামিলনাড়ু উপকূল, যেটা হচ্ছে পূর্ব উপকূল বঙ্গোপসাগরে। তারপরে এখান থেকে শুরু হয় হচ্ছে এতটা ওড়িশার এইটুকুনি হচ্ছে বলা হয় নর্থ সার্কাস, মানে হচ্ছে উত্তর সার্কাস উপকূল। আবার তারপরে ওড়িশার যে অ্যাকচুয়াল যে উপকূলটা, এই যে ওড়িশার উপকূলকে বলা হয় উৎকল। কি বললাম? উৎকল উপকূল, ঠিক আছে। আর নর্দার্ন সার্কাস, উত্তর সরকার উপকূল, বাংলা বইতে থাকবে উত্তর সরকার উপকূল, নর্দার্ন সার্কাস উপকূল, ঠিক আছে। তো উত্তর সরকার উপকূল হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূল, আর উৎকল উপকূল হচ্ছে উড়িষ্যার উপকূল। তারপর হচ্ছে আমাদের বেঙ্গলের উপকূল, ঠিক আছে, মনে থাকবে। এই হচ্ছে গেল। আমি তোমাদের দীর্ঘতম উপকূল বললাম গুজরাট, আর সেকেন্ড হচ্ছে তোমরা বললাম অন্ধ্রপ্রদেশ, এবং হচ্ছে সব থেকে ছোট উপকূল কোনটা, এখান থেকে একটা ভালো জিনিস মনে রাখার চেষ্টা করবে। সব থেকে ছোট উপকূল যেটা, ভারতবর্ষের ছোট যেই রাজ্যটি প্রতিবেশী, ভারতবর্ষের যে ছোট একটি অঙ্গরাজ্য, সেটা হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে সব থেকে ছোট উপকূল দেখা যায় এইটুকুনির মধ্যে, ঠিক আছে, একদম ছোট। দীর্ঘতম হচ্ছে গুজরাট, আর ছোট হচ্ছে সব থেকে স্মলেস্ট হচ্ছে গোয়া। এবার মনে করো অপশনে গোয়া দিল না, কারণ সবাই পড়ে এসছে, সবাই জানে যে গোয়া হচ্ছে সব থেকে ছোট উপকূল, মানে স্মলেস্ট। তো গোয়া যদি অপশনে না থাকে তাহলে কি থাকবে? গোয়া অপশনে না থাকলে থাকবে হচ্ছে কর্ণাটক। গোয়া যদি না থাকে অপশনে কর্ণাটক, তার কারণ এটা হচ্ছে সেকেন্ড স্মলেস্ট। ওকে, বলো তাহলে উত্তরটা কি বলেছে? সমুদ্রের উত্তর অংশকে কোন উপকূল বলা হয়? মালাবার তো হবে না, উত্তর বলেছে, তাহলে উত্তর বললে এটাই রয়েছে, কোঙ্কণ উপকূল হয়ে যাবে। ওকে, করমণ্ডল উপকূল হবে না, কেন হবে না? তার কারণ এখানে বলে দিয়েছে যে পশ্চিম উপকূলের কথা, করমণ্ডল হচ্ছে পূর্ব দিকে পড়ে, আর এমনিতেও দক্ষিণে থাকে, ঠিক আছে। নেক্সট, আমি কর্ণাটক উপকূলের কথা বললাম কিন্তু, ঠিক আছে, এইটা কোঙ্কণ উপকূলেরই পার্ট হচ্ছে কর্ণাটক উপকূল, এই আলাদা করে বলে। 5 নম্বর বলছে কোরি ক্রিক, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে ক্রিক সম্পর্কে। আমি ক্রিক কি সেটা আগে গিয়ে ম্যাপে দেখাচ্ছি। ক্রিক বলছে কোরি ক্রিক কোথায় অবস্থিত। কোশ্চেনটা পড়ার আগে ম্যাপটা দেখি। দেখো গুজরাটের ম্যাপ, এটা গুজরাটের ম্যাপ। এটা আরব সাগর, একটু আগে দেখালাম আমি আরব সাগর। এটা হচ্ছে এই যে উপকূলটা, এটাকে বলা হয় হচ্ছে কচ্ছ উপকূল, আর এই উপকূলটাকে বলা হয় খাম্বাত উপকূল, যে কাথিয়াবার উপকূল, ঠিক আছে। এইখানে এই অঞ্চলটাতে যদি জুম করি, তাহলে এইখান দিয়ে পাস হয়েছে বাংলাদেশ, তোমার ইন্ডিয়া এবং হচ্ছে তোমার পাকিস্তানের বর্ডার, এখান দিয়ে একদম ইন্টারন্যাশনাল বর্ডার। আর তার পাশেই পাকিস্তানের সিন্ধ প্রভিন্স, যেখানে অবস্থিত তাদের করাচি বন্দর, ঠিক আছে। এবার আমাদের টপিকে ফিরে আসি। টপিকটা হচ্ছে, এখানে দেখো ডট করে লেখা রয়েছে, এটা হচ্ছে সার ক্রিক। প্রথমত ক্রিক কাকে বলে? ক্রিক বলে, এই ম্যাপটাকে দেখলে ভালো বুঝতে পারবে, ক্রিক বলা হয় এমন কিছু অগভীর জলাশয় যেখানে জল প্রায় কম থাকে, এবং এখান থেকে যখন সমুদ্রের জল বাড়ে তখন এখান দিয়ে এন্টার করে এতে ভেতরে, ঠিক আছে, এগুলোকে ক্রিক বলা হয়। তাহলে এগুলোকে আমরা রিভার বলবো না কেন? রিভার বলবো না এই কারণেই, এগুলো ছোট ছোট জলাশয়, এগুলো দৈর্ঘ্য একেবারেই কম, ঠিক আছে। এরকমই সেম ভূখণ্ড তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটাতে, যে দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের কালে ছোট 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 নদী প্রচুর পরিমাণে বেরিয়ে এসেছে, সেই নদীর ছোট ছোট আইল্যান্ড গুলো, কিন্তু ওগুলো রিভার, এগুলো রিভার নয়, এগুলো করি। কেন? তার কারণ এখান থেকে দেখো, এই যে যে করিগুলো যেখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে কোনো রিভার থেকে স্টার্ট হচ্ছে না, কিন্তু জাস্ট ভূখণ্ডটা ভেঙে গেছে এখান থেকে, ঠিক আছে। আর এই ভাঙা অঞ্চলটা দিয়ে, অগভীর অঞ্চলটা দিয়ে জল এন্টার করে জোয়ারের সময়, ঠিক আছে, এগুলোকে করি বলা হয়। তো ইম্পর্টেন্ট একটা করি হচ্ছে, সেটা হচ্ছে সার ক্রিক, বা ইংরেজিতে বলে ক্রিক আর বাংলায় বলে করি। সার ক্রিক একটা ইম্পর্টেন্ট। এবার সার ক্রিক হচ্ছে পাকিস্তান আর হচ্ছে ভারতবর্ষের সীমানার মধ্যে রয়েছে। এবার এখান থেকে একটা গ্রিন লাইন রয়েছে, এই যে দেখো গ্রিন লাইন, এবার রেড করে দিলাম কেন, গ্রিন লাইন রয়েছে এখান থেকে একটা। এই গ্রিন লাইন যেটা, সেইটা পাকিস্তান বলে, এইটা হচ্ছে পাকিস্তান এবং ভারতবর্ষের সীমানা। এই গ্রিন লাইনটা, এই যে এইটা, এটা পাকিস্তানের দাবি। তাহলে কোরি ক্রিক কাদের হয়ে যায়, সার ক্রিক কাদের হয়ে যায়? সার ক্রিক হয়ে যায় হচ্ছে পাকিস্তানে পড়ে যায়, যদি এই গ্রিন লাইনটা মানা হয়। ইন্ডিয়া বলে না, এটা আমরা মানছি না, আমাদের অ্যাকচুয়াল বর্ডার হচ্ছে এই রেড লাইন। এই রেড লাইনটা হচ্ছে ইন্ডিয়ার মতে, ভারতবর্ষের মতে এটা, ঠিক আছে। তাহলে গ্রিন লাইন অ্যান্ড রেড লাইন যে ডিসপিউট, এটা কোরি ক্রিক, সরি সার ক্রিককে নিয়ে, কোরি ক্রিক বারবার বলছি, সার ক্রিককে নিয়ে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট কোশ্চেন,
কুকসার ক্রিক কার কার মাঝখানে রয়েছে? পাকিস্তান এবং ভারতবর্ষের সীমানার মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? আরব সাগরে। কোন রাজ্যে রয়েছে? গুজরাটে রয়েছে। ঠিক আছে, এখানে ডিসপিউট হচ্ছে গ্রিন লাইন এবং রেড লাইনের মধ্যে। গ্রিন লাইন কারা বলে? পাকিস্তান। আর রেড লাইন কারা বলে? ইন্ডিয়া। ব্যাস হয়ে গেল। আরেকটা ক্রিক, ওখানে অসংখ্য ক্রিক রয়েছে, আরেকটা ক্রিক রয়েছে, সেই ক্রিকটার নাম হচ্ছে কোরি ক্রিক। কোরি ক্রিকটা একটু ভেতরে পড়ে, ঠিক আছে, ভেতরে পড়ে, মানে ইন্ডিয়ার দিকে পড়ে। তাহলে এই কোরি ক্রিকটা হচ্ছে গুজরাটে পড়ে। তাহলে দুটো ক্রিক মনে রাখবে, একটা হচ্ছে সার ক্রিক আর একটা হচ্ছে কোরি ক্রিক। এবার কোশ্চেনটাতে ফিরে আসি। কোশ্চেনটা বলেছে কোরি ক্রিক অবস্থিত কোথায়, আর এটার উত্তরটা হয়ে যাবে কি? কচ্ছের রণে অবস্থিত হচ্ছে তোমার কোরি ক্রিক। ঠিক আছে, মনে রেখে দিও। পরে প্রশ্ন, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালার মাঝখানে যে মালভূমিটি অবস্থিত তার নাম কি? এই কোশ্চেনটা থেকে আমি অনেক কিছু বলতে শুরু করেছি। এই কোশ্চেনটা থেকে আমি অনেক কিছু বলবো। দেখো, আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতমালার মাঝখানে মালভূমি চাইছে, তো উত্তরটা হয়ে যাবে, তোমরা ম্যাপটা দেখলে বুঝতে পারবে। আমি আবার ফিরে আসবো এই কোশ্চেনটার মধ্যে। দেখো, এখানে আমি অনেক কিছু মালভূমি চাইবো, বলবো। তার কারণ দেখো, এখানে যেই মালভূমিটা চাইছে, তো অন্য প্রশ্ন অন্য মালভূমি চাইতে পারে। তো যত মালভূমি আছে একটা ভিডিওর মধ্যে বলছি। আচ্ছা, এই ম্যাপটা দেখো ভালো করে। ভারতবর্ষের যত মালভূমি আছে আমি তোমাদের এখানে ডিসকাস করে দেবো। তাই এইটুকুনি কোশ্চেন ভালো করে যদি বোঝো, এই ম্যাপটা ভালো করে বুঝলে আর যে কোনো কোশ্চেনের আনসার তোমরা দিতে পারবে। ঠিক আছে, আর একটা কোশ্চেনের মধ্যে সব মালভূমি হয়ে যাবে। এটা হচ্ছে পূর্ব দিক, ইস্টার্ন পোর্শন। আমি ইস্ট থেকে শুরু করছি, এটা হচ্ছে ওয়েস্টার্ন পোর্শন। ঠিক আছে, ইস্ট থেকে শুরু করলে সবার প্রথমে দেখো এই যে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, রেড কালারের রয়েছে, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, আচ্ছা, এই ছোটনাগপুর যে মালভূমিটা রয়েছে না, এই মালভূমিটা হচ্ছে ভারতবর্ষের খনিজ ভান্ডার, যেটা হচ্ছে কোন স্টেটে পড়ে? এটা হচ্ছে তোমার পরে হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে। ঝাড়খণ্ডের স্টেট, ঝাড়খণ্ডের মালভূমিটার নামে হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির যে নর্থের পোর্শনটা, এটা হচ্ছে তোমার রাজমহল পাহাড় হিল উত্তরে পড়ে, আর দক্ষিণে পড়ে গড়জাত পাহাড়, যেটা হচ্ছে তোমার কি বলে, এটা ওড়িশাতে পড়ে, ওড়িশা। ঠিক আছে, এটা হচ্ছে ওড়িশা। ওড়িশার যে গড়জাত পাহাড়, ওড়িশা হচ্ছে গড়জাত পাহাড়। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট বা বিস্তারিত পার্ট, সেটা হচ্ছে মেঘালয় মালভূমি। একটা সময় মেঘালয় মালভূমি এই ছোটনাগপুর মালভূমির পার্ট ছিল, কিন্তু কি হয়, কালক্রমে এখান থেকে গঙ্গা নদী প্রবাহিত হয় এবং ওপর থেকে ব্রহ্মপুত্র রিভার এসে কি করে, এই মালভূমিটাকে কেটে দিয়ে এই অঞ্চলটাতে সমভূমি সৃষ্টি করেছে। ঠিক আছে, তাই ছোটনাগপুর থেকে মেঘালয় মালভূমিটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে মেঘালয় মালভূমি। গারো খাসি জয়ন্তীয়া তিনটে পাহাড় রয়েছে এখানে। গারো প্রথমে, খাসি প্রথমে হচ্ছে গারো, তারপর হচ্ছে খাসি, আর হচ্ছে গারো খাসি জয়ন্তীয়া। ঠিক আছে, এইভাবে মেঘালয় মালভূমি। তারপরে ছোটনাগপুর মালভূমি। আচ্ছা, একটা কথা বলি, পশ্চিমবঙ্গের যে এই অঞ্চলটা বাঁকুড়া পুরুলিয়ার অঞ্চল, এইটা হচ্ছে মালভূমি এলাকা, এটাও কিন্তু ছোটনাগপুর মালভূমিরই পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মালভূমি ছোটনাগপুর মালভূমির পার্ট। তারপরে যদি পশ্চিমে যাই, এই অংশটা, এটা হচ্ছে বলা হয় বাঘেলখণ্ড। তাহলে ছোটনাগপুর মালভূমির পশ্চিমে অঞ্চল হচ্ছে বাঘেলখণ্ড। ওকে, বাঘেলখণ্ডের আরো পশ্চিমে চলে গেলে, মানে উত্তর পশ্চিমে চলে গেলে, এটা হচ্ছে বুন্দেলখণ্ড। পরীক্ষায় প্রশ্ন আসে এই মালভূমিটা কোথায় অবস্থিত। এই বুন্দেলখণ্ড অবস্থিত বাঘেলখণ্ডের পশ্চিমে, কিন্তু মালব মালভূমির পূর্ব দিকে। তাই মালব মালভূমি এবং বাঘেলখণ্ডের মাঝখানে অবস্থিত হচ্ছে বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড উপরে, তারপর আছে বাঘেলখণ্ড, খেয়াল রাখবে, বারবার বলছি। এবার কোশ্চেন যেটা বলেছে, এটা হচ্ছে আরাবল্লী হিল, আরাবল্লী রাজস্থানে। এটা হচ্ছে বিন্ধ্য পর্বত মধ্যপ্রদেশে, বিন্ধ্য পর্বত। আর এই বিন্ধ্য পর্বত এবং আরাবল্লী পর্বতের মাঝখানেই অবস্থিত হচ্ছে মালবা প্লেটো বা মালব মালভূমি। ঠিক আছে, মালব মালভূমি। আর এই অঞ্চল দিয়ে একটি বিখ্যাত নদী মালব মালভূমির প্রবাহিত হয়েছে, যেটা যমুনাতে গিয়ে মিশেছে। সেই নদীটার নাম হচ্ছে চম্বল রিভার, চম্বল। ঠিক আছে, চম্বল নদী কোথা দিয়ে গেছে? এই অঞ্চল দিয়ে, এটা হচ্ছে চম্বল রিভার। ঠিক আছে, তাহলে কতগুলো মালভূমি দেখলাম। তারপর যে সাউথে চলে আসি, দেখো দক্ষিণে, এটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, দেখতে পাচ্ছ? এইটাকে ডেকান প্ল্যাটু বলা হয়, ডেকান মালভূমি, ডেকান ট্র্যাপ, মানুষ নাম তো শুনেইছো ডেকান ট্র্যাপের। তো ডেকান ট্র্যাপ, মহারাষ্ট্র মালভূমি হচ্ছে ডেকান ট্র্যাপ। তারপরে হচ্ছে কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমির উত্তরের দিকটা হচ্ছে ময়দান নামে পরিচিত। কর্ণাটক মালভূমির উত্তরটা হচ্ছে ময়দান। পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তরের মালভূমিকে ময়দান বলে কর্ণাটকের। আর দক্ষিণের যে পোর্শনটুকু, এটা হচ্ছে মালনাদ, মালনাদ। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দুটো জায়গা বাকি আছে, একটা হচ্ছে ছত্তিশগড় মালভূমি। এই ছত্তিশগড় যে অঞ্চলটা, ছত্তিশগড়ের দক্ষিণে যে পোর্শনটুকুনি, এই যে দক্ষিণে পড়ে, এটাকে বলা হয় দণ্ডকারণ্য। বাংলায় বলে কি?
দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য, ঠিক আছে, ছত্তিশগড়ের দক্ষিণ অঞ্চলে, বাস্তার যে জায়গাটা অবস্থিত, ঠিক আছে, ঘন জঙ্গলে ঘেরা। ওকে, হয়ে গেল আমাদের মালভূমি। তাহলে কোশ্চেনটা বলি, কোশ্চেনটা কি বলেছে, প্রশ্ন বলেছে আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মাঝখানে কোন মালভূমি অবস্থিত? তাহলে মালব মালভূমি। ছোটনাগপুর মালভূমি ছত্তিশগড়ে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি যেটা, সেটাই হচ্ছে ডেকান ট্রাপ, মহারাষ্ট্রে পড়ে। ওকে, আর উপদ্বীপ মালভূমি কি? উপদ্বীপীয় মালভূমি হচ্ছে এই টোটাল অঞ্চলটাকে, সব কটাকে ইনক্লুড করে এই পুরো মালভূমি অঞ্চলটাকেই বলা হয় হচ্ছে ত্রিভুজের মতন, এটাকে বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তার কারণ উপদ্বীপ কাকে বলে? তিন দিক জলধারা বেষ্টিত ভূখণ্ডকেই উপদ্বীপ বলা হয়। এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, আর পূর্ব দিক হচ্ছে বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগর। তাই মাঝখানে এই যে ভারতবর্ষের দক্ষিণের যে অঞ্চলটুকুনি এই ত্রিভুজের মতন, এটাকে বলা হয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, দামোদর নদী থেকে নিচের কোন খালটি বেরিয়েছে? দামোদর নদীর ছোটনাগপুর মালভূমির একটা জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, খামারপোত। খামারপোত পাহাড় থেকে দামোদর সৃষ্টি হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। মিশেছে কোথায়? হুগলিতে, হুগলি নদীতে, হাওড়া জেলার হুগলি নদীতে গিয়ে মিশেছে, সৃষ্টি হচ্ছে খামারপোত পাহাড়ে, দামোদর নদী। দামোদরকে বাংলার কি বলা হয়? বাংলার দুঃখ, বাংলার দুঃখ। কারণ হচ্ছে কি বলে, এর মধ্যে বন্যা হতো প্রচুর পরিমাণে। দামোদর নদীর মধ্যেই দামোদর ডিভিসি অবস্থিত। ডিভিসি পুরো একটা সিস্টেম, কিন্তু এখানে একটা বাঁধ নয়, অনেকগুলো বাঁধ রয়েছে। দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন, পুরো নাম দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন, তৈরি হয়েছে 1948 সালে। কাদের দেখে? না ইউএস এর টিভিএ, এইটার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। টেনেসি ভ্যালি অথরিটিকে দেখে, ইউএস এর টেনেসি ভ্যালি অথরিটিকে দেখে 1948 সালে ভারতবর্ষের ডিভিসি তৈরি হয়। মনে থাকবে, বেশ ভালো কথা। 1948 সালে তৈরি হয়েছে। এরপরে উত্তরটা হয়ে যাবে কি? উত্তরটা হবে ইডেন ক্যানেল, ইডেন খাল হচ্ছে দামোদর থেকে কাটা হয়েছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর বলছে জোহর টানেল কোথায় রয়েছে? জোহর টানেল কোথায় আছে? জোহর টানেল আছে এইখানে, দেখো জম্মু, এই যে শহরটা জম্মু, কার রাজধানী? শ্রীনগর। জম্মু এগুলো কোথায়? এগুলো হচ্ছে সবকটা পরে হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে। তো কাশ্মীরের দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে জম্মু, 2 নম্বর হচ্ছে শ্রীনগর। শ্রীনগর হচ্ছে মেইন ক্যাপিটাল, নর্থে পড়ে। ওকে, এবারে জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করে এই রোডটা পুরো এইভাবে হয়ে যায়। আর এখানে প্রচুর পরিমাণে তোমার বড় বড় শৈলশিরা, পাহাড় দেখা যায়, শ্রেণী দেখা যায়। তো এই শ্রেণীতে কি হয়, বরফ পরে মাঝখানে ম্যাক্সিমাম টাইমই এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তাই এখানে একটা কি দরকার ছিল? এখানে একটা টানেল দরকার ছিল। এই যে টানেলটা দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক করে রেখেছি, এইটাকে বলা হয় জোহর টানেল। জোহর টানেল রয়েছে, এখানে একটা পাস রয়েছে, দুটো, একটা পাহাড়ের মাঝখানে একটা পাস, মানে কি গিরিপথ। এই গিরিপথটার নাম হচ্ছে বানিহাল। তাহলে বানিহাল পাসের মধ্যে জোহর টানেল বানানো রয়েছে। কোশ্চেন কিভাবে আসবে? প্রথম প্রশ্ন, বানিহাল এই পাসটা কাকে কাকে কানেক্ট করছে? এক হচ্ছে শ্রীনগর এবং হচ্ছে জম্মুকে কানেক্ট করছে। স্টেট বলো, জম্মু এন্ড কাশ্মীর বলবে, ঠিক আছে। আর এই বানিহাল পাসের মধ্যেই অবস্থিত হচ্ছে জোহর টানেল, মনে থাকবে? ভেরি গুড। চলো আগে গিয়ে, শ্রীনগর থেকে এই রোডটা আরো আগে গেছে, আগে গিয়ে যে দ্রাস থেকে কার্গিল অব্দি পৌঁছেছে, যে কার্গিল। তারপরে আরো গেছে, আরো যদি যাই ম্যাপটা থাকবে, লে অব্দি গেছে, এই যে কার্গিল। তো শ্রীনগর টু কার্গিল যেতে এইখানে একটা পাস করে, এই পাসটার নাম কি? কমেন্ট বক্সে জানিও আমাকে। শ্রীনগর টু কার্গিল যেতে একটা পাস করে, এই পাসটার নাম কি? ঠিক আছে, জানিও। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, এখানে কিছু হ্রদ দেওয়া আছে তালিকা 1-এ, আর তালিকা 2-তে অবস্থান স্টেট দেওয়া আছে, তাদের সাথে ম্যাচ করো। অষ্টমুদি কেরালাতে, প্রত্যেকে যেন ম্যাচ করে গেল। পুলিকট হচ্ছে তামিলনাড়ু এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশের সীমানাতে পড়ে, সীমানাতে পড়ে। তো আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশই হয়, কিন্তু এখানে অপশন দিয়েছে তামিলনাড়ু, তাই তামিলনাড়ু ম্যাচ করতে হবে। রূপকুণ্ড কোথায়? রূপ মানে কি? সৌন্দর্য, সুন্দর খুবই। উত্তরাখণ্ড পাহাড়ি এলাকা, ভীষণই সুন্দর একটি স্টেট, তাই রূপকুণ্ড হচ্ছে উত্তরাখণ্ডে পড়ে। বাকি থাকে একটা সুরজকুণ্ড হরিয়ানাতে পড়ে। ওকে, ম্যাচ করে গেল। রূপকুণ্ড সুরজকুণ্ডের মধ্যে কনফিউশন হবে, আমি বলে দিলাম যেভাবে মনে রাখতে সেভাবেই মনে রাখবা।
10 নম্বর এবং শেষ প্রশ্ন বলছে কি, বলছে না ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতগুলির মধ্যে ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোনটি? উত্তর কি বলবো? ভারতের নায়াগ্রা নামে পরিচিত হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। ছবিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে চিত্রকূট। এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর তীরে, নদীর উপরে অবস্থিত। ইন্দ্রাবতী নদী হচ্ছে গোদাবরীর উপনদী। গোদাবরীর উপনদী, আর গোদাবরী হচ্ছে ভারতের দীর্ঘ মানে দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী। দক্ষিণের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরী মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে মিশেছে, আর ইন্দ্রাবতী হচ্ছে তার একটি উপনদী। এবার এই ইন্দ্রাবতী তীরে চিত্রকূট অবস্থিত। ভাই এটা তাহলে কোন স্টেটে পড়ে? কোন একটা রাজ্যে তো পড়ে। প্রশ্ন তো রাজ্যও আসতে পারে, অন্য প্রশ্ন। তো রাজ্য যদি বলে তাহলে বলে দেবে এইটা হচ্ছে ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড়ে অবস্থিত। ওকে, বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমাদেরই ভালো হবে, লাভ হবে। ম্যাপের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, প্লিজ জানিও যে ভালো লেগেছে ভিডিওটি, আরও কি ইমপ্রুভ করতে হবে সেটাও জানিও। এবং হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি নেক্সট ভিডিও আনবো, সেটার জন্য আমাকে বলো যে প্লিজ নেক্সট ভিডিও তাড়াতাড়ি দিন এবং এইভাবেই বোঝান। তোমাদের কতটা কি ভালো লাগছে সেটা কিন্তু প্লিজ আমাকে জানিও। থ্যাংক ইউ। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।